এখন আমাদের অবস্থাটা হয়ে গেছে সেরকম ডাকাত গ্রাম, পুরো রাষ্ট্র ডাকাত গ্রামে পরিণত হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে। বিশেষ করে রাজধানী শহরের সবার নাকের ডগে যদি এমনটি ঘটে, তখন রেস্ট অফ দ্য কান্ট্রিতে কি ঘটছে সেটা তো সহজেই অনুমান করা যায়। আপনার যে চেয়ারে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস, নোবেল লরেট, একমাত্র সংবিধান নির্মাণী বাংলাদেশের, তিনি ওই আসনে বসে থেকে অন্যরকম কথা বললে কিন্তু দায় পুরো সরকারের উপর এসে পড়ে। সুতরাং প্র্যাকটিক্যালি স্পিকিং তার এটাই বলতে হবে, অন্য কিছু বলার সুযোগ। আর যারা ভবিষ্যতে প্রধানমন্ত্রী হতে চান, ওই আসনে বসতে চান, তাদের তো এইরকম ধারাই এই ঢঙেই কথা বলতে হবে, তা না হলে তো ভবিষ্যতে মঞ্জিলে মকসুদে পৌঁছানোর সুযোগ থাকবে না। জি জি, যাই হোক, আর সার্বিক পরিস্থিতি সম্পর্কে স্যার, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটছে, একজন নারীকে হেনস্থা করা হয়েছে, এবং সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্ভবত লাইব্রেরির স্টাফ এরকম। আবার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যারা শাহবাগ থানায় গেছে তাদেরকে দেখে মনে হয়েছে যে অন্য কিছু, কিন্তু তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টাফ এটিও মনে হয়নি। এই যে পরিবর্তনগুলো আপনি আবার শুনতে পেয়েছেন কিনা জানি না, মেট্রো রেলে নারীদের উপর নির্যাতন বা নারী হয়রানি করা হচ্ছে, নারী এবং শিশুদের উপর হয়রানি করা হচ্ছে, এবং ইরানি যৌন নির্যাতন, ইরানি দুজন নাগরিককে নাজেহাল করা হয়েছে চরম ভাবে, তাদের গাড়ি টাড়ি। এই প্রশ্ন উত্তরটা আপনি 2-1 মিনিটের মধ্যে বলে স্যার আমরা শেষ করে দেবো। জি দেখুন, খোলামেলা বলাই ভালো, মিস গভর্নেন্স কোন পর্যায়ে পৌঁছেছে, কতটুকু তলানিতে, এই উদাহরণগুলো যথেষ্ট তা সপ্রমাণ করবার। এটা আসলে ছেড়ে কেসে বলার সময় এখন, তা না হলে নৈতিকভাবে আমরা সবাই দায়ী থাকবো এই রাষ্ট্রের নাগরিক হিসেবে। এখন আপনার যে অসুবিধাটা সেটা আমরা বুঝি। এখন আপনি যদি ইসমাইল প্রফেসর ইউনূসের মতো সরকার প্রধান হতেন, আপনাকেও সেই ঘি বিক্রেতার মতো বলতে হতো আমার ঘি শতভাগ খাঁটি, কিছু করেননি। উনার তো স্যার পলিটিক্যাল কমিটমেন্ট এভাবে নাই, উনি থাকলেও কি না থাকলেও কি উনি তো চলে যেতে পারেন। উনি তো দেশটাকে একটা শান্তি পুরস্কার বিজয়ী, উনি সেভাবে, উনার তো ক্ষমতার প্রয়োজন নেই। তো সেই ক্ষেত্রে উনি তো একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারেন স্যার, রাষ্ট্রীয় ক্ষমতা থেকে যেটা দেখবেন সেটাই বলবেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না, আমরা চেষ্টা করছি উন্নতি করার। বিষয়টা হচ্ছে আমাদের চেষ্টার জন্য অবসরপ্রাপ্ত মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি কিন্তু খোলামেলা বলবার চেষ্টা করছেন, করার পর ফিডব্যাকগুলো খুব ভালো আসছে না। ওই ভদ্রলোক ইরানির দাদার নাতি গেছে সেখানে, ওরা সম্ভবত মানি এক্সচেঞ্জে গিয়েছে, সেখানে এই ধরনের একটা এত হিংস্র কি আমরা সবাই, যেখানে যেভাবে আক্রমণ হয় কারণ কোনো মনুষ্যত্ব দেখি না। কোম্পানি শাসনের প্রথম দিকে যে অবস্থাটি বিরাজমান ছিল আমাদের এই তল্লাটে, সেটাকে বলা হতো ঠগী দমন পথ, ফাঁসুরে এবং ঠ্যাঙারে তারা প্রিভেল করছিল। এখন আমাদের অবস্থাটা হয়ে গেছে সেরকম ডাকাত গ্রাম, পুরো রাষ্ট্র ডাকাত গ্রামে পরিণত হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে। বিশেষ করে রাজধানী শহরের সবার নাকের ডগে যদি এমনটি ঘটে, তখন রেস্ট অফ দ্য কান্ট্রিতে কি ঘটছে সেটা তো সহজেই অনুমান করা যায়। 7ই মার্চ তো আগামীকাল, তো সেই ক্ষেত্রে 7ই মার্চকে কি বাদ দেওয়া হয়েছে কিনা? 7ই মার্চের সময় হিজবুত তাহরির সম্ভবত একটা আন্দোলন তাদের ঘোষণা করেছে। এটি বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, বাংলাদেশকে কতটুকু অবমূল্যায়ন করা হচ্ছে আপনি যদি একটু বলেন। 7ই মার্চের ভাষণের ব্যাপারে কেন এত প্রতিহিংসা বা ক্ষোভ থাকবে এই যারা এগুলো করছেন, আপনি যদি একটু বলেন স্যার। দেখুন, হিজবুত তাহরির পোস্টার তৈরি করেছে, সেটা দিয়েছে দেয়াল গাত্রে বিভিন্ন জায়গায়, এবং সফট কপিও তারা সম্প্রচার করেছে। এখন তাদের বক্তব্য হচ্ছে 1924 সনে কামাল আতাতুর্ক সর্বশেষ যে ওসমানীয় খিলাফত তার অবসান ঘোষণা করে। তো সেই আপনার অবসান ঘোষণার 100 বছর পার হয়ে গেছে, এবং সেই কারণে 101তম বার্ষিকী তারা পালন করতে চান। সেই লক্ষ্যে তারা এই দিবস, তারা সেই দিনে নানান রকমের অ্যাক্টিভিজমে যাবেন। এদিকে সদাশয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টি আকৃষ্ট হয়েছে,
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে যে এটি নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক দল, সুতরাং তাদের কোনো অ্যাক্টিভিজম সহ্য করা হবে না, তার কোনো সুযোগ নেই, সেটি আটকে দেওয়া হবে। এবং আপনার এই সরকার ক্ষমতায় আসার পরে তারা যখন ইসলামিক ছাত্র শিবির এবং জামাতে ইসলামের উপর ব্যান তুলে দিলেন, তখন তারা দাবি করলেন যে এক যাত্রায় পৃথক ফল হবে কেন, আমাদের উপর তো ব্যান আরোপ করেছে হাসিনা সরকার, সুতরাং তা আমাদের মুক্ত করে দেওয়া হোক। এবং তারা নানান রকমের সেমিনার সিম্পোজিয়াম এগুলোর আয়োজন করেছিলেন। এবং সেই সঙ্গে আপনার যেটি তারা বলবার চেষ্টা করেছিলেন যে এখনই সময়, উপযুক্ত সময়, কিন্তু এই কথাগুলো বলবার কারণে তাদের যে মিডিয়া কোঅর্ডিনেটর তাকে অ্যারেস্ট করা হয়েছে, তিনি এখনো বাহিনীতে বার, আমার জানা মতো। এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের একটা ভ্রুকুটি আছে বিষয়টা নিয়ে, এবং সেই কারণে আপনার সরকার হয়তো সাহস করছে না আপনার এদের দাবি দিচ্ছে, সে কারণেই এই লুকোচুরি খেলাটা। কিন্তু তারা সারা দেশে রাজধানী শহরের সর্বত্র পরিদৃষ্ট হচ্ছে তাদের পোস্টার। আপনার পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নাকের ডগায় হয় রাতের বেলা বা দিনের বেলা এগুলো সেটে দিচ্ছেন, সেখানে কিন্তু বাধা দেওয়া হচ্ছে। যাই হোক, এগুলো চলতে থাকুক, এগুলো চলতে থাকলে বাংলাদেশের মানুষ বুঝে যাবে আসলে যে দেশে কি হচ্ছে। এগুলো আরো এক্সট্রিম পর্যায়ে চলে যাবে। 7ই মার্চের ভাষণ নিয়ে তো আফসোস করার কোনো প্রয়োজন নেই। 7ই মার্চের মতোই ফিরে আসবে। ইয়াং বেঙ্গল স্বরাষ্ট্র উপদেষ্টা 3 স্টার জেনারেল, আপনার মতে স্যার এখন বলছেন যে পুলিশ ছাড়া কারো বাড়িতে অভিযান চালানো যাবে না। এতদিন পর কেন এই উপলব্ধি হলো? ধন্যবাদ আপনাকে। এটা হলো কোথাও কোথাও আমরা মব কালচার যেটা গড়ে উঠেছে, আমি দেখলাম যে আপনার প্রয়াত এসপি ইমাম সাহেবের পুত্র, যিনি সাবেক মেম্বার অফ পার্লামেন্ট, আপনার মিস্টার তানভীর ইমাম, তার বাড়ি সন্দেহ করে যে বাড়িতে ঢুকে পড়েছে লোকজন, পরে জানা গেল তার সাবেক স্ত্রীর বাড়ি, সেটা তার নয়। তো পরবর্তীতে দেখা গেল যে জিনিসপত্র সব তছনছ হলো। হওয়ার পরে পুলিশ আসলো, আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর সদস্যরা হাজির হলেন, এবং পরবর্তীতে আরো যেটা জানা গেল সেটা হচ্ছে 3 জনকে আটক করা হয়েছে যারা এই মবের অংশ ছিলেন। না, আটক তো পরের ব্যাপার স্যার। পুলিশ এবং সেনাবাহিনী সেখানে দর্শকের ভূমিকা পালন করেছেন। তারা ওই যারা ভাঙচুর লুটপাট করেছেন তাদেরকে সহযোগিতা করেছেন, তাদের যাতে কোনো অসুবিধা না হয়। রক্ষাকারী বাহিনীর লোকজন তো আইন জানেন, কোন অবস্থায় তো ট্রেসপাস করতে পারে না। ধরুন এটা বাংলাদেশ না, যদি মার্কিন যুক্তরাষ্ট্র হতো আর বাড়িতে যদি লোকজন থাকতো, তাদের ডেফিনেটলি সেলফ ডিফেন্সের জন্য অস্ত্র থাকতো, তারা যদি গুলি করে মেরেও ফেলতেন, কোনো বিচার আচার হতো না। না, এটা গুলি করে দিত, এটা গুলি নিজে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকলে তারা সরাসরি গুলি করে দেয়। গতকাল একটি ভিডিও ফুটেজে দেখলাম সার্জিস আলম পিটুনি খেয়েছে, এই ব্যাপারে কিছু বলুন। হ্যাঁ, না পিটুনিটা, হ্যাঁ পিটুনি যেটা দেখেছেন সেটাই সত্য। ভিডিও ফুটেজটা আমিও দেখেছি, এবং পরবর্তীতে সার্জিস মহোদয়ের যে ফিডব্যাক সেটাও দৃষ্টিগোচর হয়েছে। তিনি বলেছেন যে ছাত্র দলের ছেলেপেলে এই কাণ্ডটি করেছে বলে তিনি দাবি করেছেন। জি, আচ্ছা ঠিক আছে, সবাই দেখেছেন। তবে এখন যেহেতু তারা রাজনৈতিক দল করেছেন, এখন এগুলো ঘুরতেই থাকবে, এটা বাংলাদেশের নিয়ম। আজিমউদ্দিন গত 7 মাসে এই দেশে অবৈধ হাজার হাজার কোটি টাকা লোপাট করেছেন এই অবৈধ সরকার। ধন্যবাদ আপনাকে। তারপরে আরো আমরা মুন্না সিএম কিংডম, আর্মি চিফকে সেনা আনতে গেছেন, এ নিয়ে কিছু বলুন। আর্মি চিফ এখনো সম্ভবত দেশের বাইরে আছেন, তিনি আসবেন। খায়রুল হক, তিনি সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে গেছেন। এটি অদ্ভুত একটি দেশ। একটা সময় এখানে শাসন কার্য পরিচালনা করতেন মিস্টার বোকাসা। তার হঠাৎ মাথায় কি খেললো, তিনি রাতারাতি এই রিপাবলিকটাকে আপনার এম্পায়ার ঘোষণা করলেন এবং নিজেকে সম্রাট ঘোষণা করলেন, এবং নিজের জন্য সিংহাসন এবং রাজদণ্ড অর্ডার দিয়ে বানিয়ে নিয়ে আসলেন ফ্রান্স থেকে। সে ভদ্রলোকের শাসন এখন বিগত স্মৃতি। সুতরাং কিন্তু তার কারণে এই দেশটি বিশ্বে এক ধরনের পরিচিতি পেয়েছে।